আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে বেরিয়ে যাবার সময় পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। তিনি বলেন, যেখানেই সাশ্রয় পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে বাংলাদেশ। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সচিবালয় দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। বেরিয়ে যাবার সময় পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই, এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। ২ নম্বর কথা হচ্ছে যে কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে, একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে দেশে উদ্ভূত জ্বালানি সংকট নিরসনে কোন দেশ থেকে তেল আসছে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। আমার সঙ্গে যুক্তরাষ্ট্রের এনার্জি মিনিস্টার, এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটের সঙ্গে আলাপ হয়েছে। আমরা গোপনীয়তার স্বার্থে এটা এখনও প্রকাশ করতে পারছি না, কিন্তু আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। এর আগে ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সমৃদ্ধ দেশ গড়তে সকল ধর্মের সহযোগিতা চান তিনি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকুরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। এদিকে আইনমন্ত্রী জানান, গুম কমিশন অধ্যাদেশটি আরও যাচাই করে গুম আইনকে সময়োপযোগী করা হবে। আর মুক্তিযোদ্ধা মন্ত্রী জানান, যাচাই বাছাই করে ৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৮ম দিনের বৈঠক শুরু হয় তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরকারি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণের বিল উত্থাপন করেন। স্পিকার বিলটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিতে পাশ হয়। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল ২০২৬ পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অধিবেশনের পয়েন্ট অফ অর্ডারে জামাতের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান গুম কমিশন অধ্যাদেশ বাতিলের অভিযোগ আনলে আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে গুমের সঙ্গে গুম কমিশন অধ্যাদেশ সাংঘর্ষিক। একই সঙ্গে গুম নিয়ে নতুন আইন আরও সময়োপযোগী করা হবে বলেও জানান আইনমন্ত্রী। কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, আমরা জানতে চাই। ওনারা যেটা নিয়ে হইচই করছেন, ওনারা সেইটা আইনটা ভালো করে মনে হয় দেখেননি। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে অর্ডিন্যান্সে, সেটা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে। যে কারণে আমরা বলেছি, গুমের যারা অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, বিগত স্বৈরাচার সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া ৪৮১ জন মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করে গ্যাজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী। রাষ্ট্রের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় মুক্তিযোদ্ধা না হয়েও নিজেদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করছে। বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে এই ঘটনাটি ব্যাপকভাবে ঘটেছে। এ সকল মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আগস্ট ২০২৪ থেকে মার্চ
2026 পর্যন্ত সারা দেশে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। এদিকে সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষে আবারও সাউন্ড সিস্টেম বিভ্রাটের ঘটনা ঘটেছে। সংসদ অধিবেশন 30 মিনিটের জন্য বিরতি দেওয়া হলো, আসরের নামাজের বিরতি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস কিভাবে হবে অংশীজনদের সাথে আলোচনা করে মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনো বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কী সিদ্ধান্ত হতে পারে। আমরা চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই এমন দাবি করে জাতীয় পার্টি ও এনডিএফ-এর চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সংসদে গণভোটে ইস্যু তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। রাজধানী গুলশানে একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জুলাই সনদ নিয়ে অহেতুক আলোচনা করে সংসদের সময় নষ্ট করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলে অভিযোগ করেন। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিচারের দাবিও জানান তিনি। এ সময় বিএনপি সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড ইতিবাচক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেন তিনি। সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক পাঠানো কমেছে বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বাইরা। রাজধানী ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাইরার সাবেক কর্মকর্তা মোস্তফা মাহমুদ দাবি করেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে আমিন নূর ও রুহুল আমিন স্বপন নামে দুই ব্যক্তি চড়া দামে বেস্টিনেট এসডিএন বিএইচডি একটি সফটওয়্যারের মাধ্যমে বাজারের একক নিয়ন্ত্রণ ধরে রেখেছে। বক্তাদের দাবি 2016 সালে 47,000 ও 80,000-এর দুটি অভিবাসী ভিসা এই সিন্ডিকেট 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত বিক্রি করে। বর্তমানে ইউনিভার্সাল অ্যাডভান্স প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিনা টাকায় কর্মী পাঠাতে চান, যা প্রতারণা বলে দাবি কর্মকর্তাদের। সিগারেটের সুনির্দিষ্ট কর হার চায় আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশ। আর এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, স্বাস্থ্যের ক্ষতি বিবেচনায় তামাক, অ্যালকোহল, মিষ্টি পানীয় পণ্যে কর কমানো যাবে না। রোববার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে আমেরিকান চেম্বার জানায়, বর্তমানে সব মিলিয়ে 85% বেশি কর দিতে হয় সিগারেটের ক্ষেত্রে, যা অনেক বেশি। পাশাপাশি সফট ড্রিঙ্কসে 30% থেকে 15% সম্পূরক শুল্ক কমানোর দাবি জানায় সংস্থাটি। সংগঠনটির চেয়ারম্যান বলেন, জটিলতা কমাতে কাস্টমসের আধুনিকায়ন করা জরুরি। আর নারীদের সর্বনিম্ন আয়কর সীমা 4.5 লাখ টাকা নির্ধারণের দাবি জানায় বাংলাদেশ উইমেন্স চেম্বার। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে কর সহায়ক নীতিমালা কাঠামো তৈরির দাবিও জানানো হয়। এক্সপোর্ট যদি আপনি না বাড়াতে পারেন, তাহলে আপনি এমপ্লয়মেন্ট কিভাবে করবেন? প্লাস আপনার যে ইম্পোর্টের যে বিল, এগুলোর জন্য আপনি ফরেন কারেন্সি কোথায় পাবেন? যেটা আপনি বললেন যে তারা বন্ডে মালামাল এনে লোকালি বিক্রি করে দেয়, সে কারণে আমার লোকাল টেক্সটাইল আমি বিক্রি করতে পারি। এই জায়গাটা আমাদের কড়াকড়ি করতে হবে এবং এই কড়াকড়িটা আমরা শুরু করেছি। আমরা এবারের বাজেটে আপনারা বন্ডের ক্ষেত্রে আরও অনেক রকমের নিয়মকানুনগুলো আপনারা দেখতে পারেন। বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে সরকারের কাছে। কাউকে অভিযুক্ত করে নয়, বরং নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচনকালীন সময় যা ঘটেছে সেটাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। বিসিবি বর্তমান ও সাবেক পরিচালকরা তদন্ত কমিটির নিকট সাক্ষাৎকার দিলেও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এতে সাড়া দেননি। নিলয় মজুমদারের রিপোর্ট। গত 11 মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। মূলত নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কিনা সেটা খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। বিসিবির বর্তমান ও সাবেক কয়েকজন পরিচালকও মুখোমুখি হন তদন্ত কমিটির। নির্বাচনে দায়িত্ব পালন করা কমিশনকে ডাকা হলেও তারা লিখিত বক্তব্য জমা দিয়েছে বলে জানিয়েছে কমিটি। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যে বলা আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে কি হয়নি, এইটুকুই আপনি দেখবেন, আর কিছু না। তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে
এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচনের সময় জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়ন ও ক্লাব ক্যাটাগরির নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ায় একটি পক্ষ। মূলত তাদের অভিযোগ ছিল সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। তবে তদন্ত কমিটি ডাকলেও তাতে সাড়া দেননি সাবেকি উপদেষ্টা। আসলে দেখেছেন যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়ারি ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। জাতীয় ক্রীড়া পরিষদে গঠিত তদন্ত কমিটি আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ। উল্টো এই কমিটির বিসিবির উপর তদন্ত করার এখতিয়ার নেই বলে জানিয়েছেন তিনি। এছাড়াও লোভ ও ভয় দেখিয়ে পরিচালকদের পদত্যাগ করানো হচ্ছে বলে অভিযোগ আসিফের। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।